ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। স্পোর্টস লাইভটা আজকে শুরু করব আমরা ক্রিকেট না ফুটবলের খবর দিয়ে শুরু করব। মাঠে চমক আনা এবং ফুটবলকে আরও এক ধাপ উপরে নিতে বাফুফে নির্বাচনের সভাপতি পদের লড়াইয়ে ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। ঐক্যমতের প্যানেল হবে কিনা তা পরিষ্কার না করলেও আগামী ২৬ অক্টোবর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চান তিনি। সোমবার রাজধানীর একটি সোমবার রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন তিনি। সভাপতি পদে জয়ের ব্যাপারে আশাবাদী সাবেক এই সহসভাপতি। দীর্ঘ ১৬ বছর পর ফুটবলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সালাউদ্দিনবিহীন নির্বাচন। তাই তো প্রশ্ন এখন, কে হতে যাচ্ছেন বাফুফে নতুন বস? সালাউদ্দিনের সরে দাঁড়ানোর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই দৃশ্যপটে হাজির হন তরফদার রুহুল আমিন। ঘোষণা দেন নির্বাচনের। তখনই গুঞ্জন উঠে তাবিথ আউয়ালকে ঘিরে। কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়াই ছিল ধোঁয়াশা। তবে সোমবার রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন তাবিথ আউয়াল। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ড আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। ২০১২ ও ২০১৬-তে সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। দায়িত্বে ছিলেন বাফুফের গুরুত্বপূর্ণ পদে। গত নির্বাচন হারলেও তাবিথের ভালোই জানা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। নির্বাচনে জয়ী হলে কি করবেন, কেমন হবে ইশতেহার? ফুটবল অঙ্গনটা একটা হোলিস্টিক জায়গা। ফুটবল অঙ্গনটা ফুটবলের মতোই, মানে পুরো ফুটবলে যদি একটা লিগ কোথাও হয় পুরো বলটা অকার্য হয়ে যায়। তো আমরা হোলিস্টিকভাবে দেখতে হবে যেন আমাদের কোচিং প্যানেল, রেফারি, খেলার ইনফ্রাস্ট্রাকচার, ফিজিওস, গ্রাসরুট ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্সেস সব জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট একসাথে আনতে হবে। এর মধ্যে তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক অধিনায়ক আমিনুল হক। গুঞ্জন আছে আসতে পারে আরও কয়েকজনের নাম। এখন প্রশ্ন হচ্ছে, ঐক্যমতের কোনো প্যানেল হতে যাচ্ছে? আর না হলে নিজ দলের সমর্থন পাবেন তো তাবিথ? কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে অ্যান্ড ক্রীড়া অঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। নির্বাচন মানেই নানা সমীকরণ। এবারের প্রেক্ষাপট তো একেবারেই ভিন্ন, রাজনৈতিক পরিচয় নয়। সাধারণ ফুটবল ভক্তরাও তাই অপেক্ষায় আছেন ফুটবল উন্নয়নে সত্যিকার একজন নেতাই আসবেন ফুটবল ফেডারেশনে। তারা এই পদের জন্য যোগ্য। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা জানি কি জানি আসলে কি তুমি কি জানো সেটা তো তুমিই ভালো জানো। এই আমরা জানি কথাটা বলতে বলতে আসলে ছোটবেলার পাটিগণিতের অঙ্কের কথাটা মনে পড়ে গেল, যে পাটিগণিতের অঙ্ক করার সময় আগে একটা কথা আমরা লিখতাম যে আমরা জানি। তবে আমরা জানি যে চেন্নাইয়ের মাটিতে যখন কোনো টেস্ট হয় সেখানে স্পিনাররা ডমিনেট করে, কিন্তু এই চেন্নাই টেস্টটাতে বাংলাদেশের স্পিনাররা আসলে ডমিনেট করতে পারে নাই। তার পেছনে অন্যতম বড় কারণটা ছিল সাকিব আল হাসান ম্যাক্সিমাম নাম্বার অফ ওভার্স তিনি বোলিং করতে পারেন নাই। তার ইনজুরি আছে কি নাই সেই জায়গা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তবে চেন্নাই টেস্টের আগে শতভাগ ফিট ছিলেন সাকিব, তবে ম্যাচ চলাকালীন হালকা ব্যথা পেয়েছেন তিনি, এমনটাই বলেছেন নির্বাচক হান্নান সরকার। কানপুর টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। এর আগে সাকিবের আঙুলের চোট যাচাই করা হবে, তবে কেবল ব্যাটার সাকিবও খেলতে পারে ম্যাচ, সেই ইঙ্গিত দিয়েছেন হান্নান। চেন্নাই থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চেন্নাই টেস্টে বড় হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছে নির্বাচক হান্নান সরকার, কিন্তু ম্যাচে কেন খারাপ করলো ব্যাটাররা তার চেয়ে বেশি কথা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। তার ইনজুরি নিয়ে পরিষ্কার ধারণা দিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে, বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ারেন্স নেই যে কোন প্লেয়ারের কী স্ট্যাটাস রয়েছে। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। চোটের কারণে সাকিব বোলিংয়ে সেরাটা দিতে পারেননি, ব্যাট হাতেও তার ফর্মটা প্রত্যাশার কাছাকাছি নেই। তাহলে কি কানপুর টেস্টে পরিকল্পনায় থাকছেন না সাকিব? এমন প্রশ্নের জবাবে হান্নান বলছেন, চোট গুরুতর নয়, আগামী 2 দিন অনুশীলন সেশনে পর্যবেক্ষণ করা হবে তাকে। তবে বোলিংয়ের জন্য ফিট না হলেই যে বাদ পড়ছেন সাকিব তাও নয়, কারণ চেন্নাই টেস্টে তার ব্যাটিংটা মনে ধরেছে টিম ম্যানেজমেন্টের।
অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে সে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে, সে যদি শুধু বোলিং ভালো করে সে বলার হিসেবে খেলতে পারে। এখানে যেভাবে ও খেলছে গত 2টা ইনিংসে আমার কাছে সেটা দেখে মনেই হয়নি ও কোথায় কোনো সমস্যা আছে বলে। বিকজ আপনি দেখবেন পেস বোলিং যেভাবে হ্যান্ডেল করেছে, স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে, প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল এই 2টা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি। চেন্নাই টেস্টে ব্যাটাররা ব্যর্থ হয়েছেন, তাই তো কানপুর টেস্টের একাদশে মাহমুদুল হাসান জয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে কন্ডিশন বিবেচনায় একাদশে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলামও। তবে সবকিছু চূড়ান্ত হবে পিচ দেখার পর। এটা নিশ্চিত করে বলাই যায় চেন্নাই টেস্টে অনেকগুলো ভুল করেছে বাংলাদেশ, বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টে। তাই তো কানপুর টেস্ট শুরুর আগে যে কদিন সময় আছে সেই কদিনে নিজেদের ভুলগুলো যতটা সম্ভব শুধরে নেবার পরিকল্পনা এখন টিম ম্যানেজমেন্টের। টেস্টের পর ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। বিশ্বকাপের পর এবারই প্রথম এই ফরম্যাটে খেলবে টাইগাররা। পরবর্তী বিশ্বকাপ 2026 সালে। এর আগে কি নতুনভাবে দল সাজাবেন নির্বাচকরা? এমন প্রশ্নের জবাবে হান্নান বলছেন আপাতত দলে বড় পরিবর্তন আনার পরিকল্পনা নেই, তবে নতুন বছরে ঢেলে সাজানো হবে টি-20 স্কোয়াড। বিপিএলের আগ পর্যন্ত বা নেক্সট ক্যালেন্ডার ইয়ারে ঢোকার আগ পর্যন্ত এই 6টা টি-20তে আমরা খুব ম্যাসিভ কিছুতে যাওয়ার চিন্তা করছি না। বাট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আমি মনে করি যে এটা আমাদের হাতে বেশ ভালো সময় রয়েছে। কানপুর টেস্ট শুরুর আগের দিন নয়তো দ্বিতীয় দিন ঘোষণা করা হতে পারে টি-20 দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার ছিল চেন্নাই টেস্টের 5ম দিন, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় 4 দিনে ম্যাচ হেরে এই দিন হোটেলবন্দি ছিল বাংলাদেশ দল। হারের কারণ বের করে দ্বিতীয় টেস্টের জন্য শতভাগ প্রস্তুত হতে কাজ করছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার দুপুরে চেন্নাই ছেড়ে কানপুর পাড়ি দেবে বাংলাদেশ দল। চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুর রহমান। দর্শক, এই মুহূর্তে যে মনোরম পার্কে আমি দাঁড়িয়ে আছি সেটা চেন্নাইতে বাংলাদেশ দলের টিম হোটেলেরই একটা অংশ। এই পার্কটি সবকিছু ঠিক থাকলে আজ চলার কথা ছিল চেন্নাই টেস্টের 5ম দিনের খেলা, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের কারণে 4 দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে চেন্নাই টেস্ট। 5ম দিন হোটেলে বসেই বিশ্রাম নিয়ে রিকভারি করছে বাংলাদেশ দল। সেই সাথে নিশ্চিত হওয়া গেছে যে চেন্নাই টেস্টে কী ভুল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু। ভারত কি কৌশলে বোলিংয়ে কি এমন করেছে যেটার মাধ্যমে কুপকাত হয়েছে বাংলাদেশি ব্যাটাররা, সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে। কানপুরে পরবর্তী টেস্টের আগে যতটা সম্ভব সেই ঘাটতিগুলো মেটাতে চায় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের আজ একটা ট্রেনিং সেশন করার প্ল্যানও ছিল, তবে সেটা ঐচ্ছিক ছিল। স্পেশালি যারা একাদশের বাইরে ছিলেন সেই ক্রিকেটারদের নিয়ে একটা সেশন করার ইচ্ছে ছিল। তবে খুব সম্ভবত যেহেতু আজকে ম্যাচ ডে হওয়ার কথা ছিল, তাই তো বিসিসিআই আসলে বাংলাদেশ দলের জন্য কোনো ট্রেনিং ফ্যাসিলিটি পূর্ব নির্ধারিতভাবে রাখেনি এবং সেই কারণে হয়তো হুট করে আয়োজন করাও সম্ভব হয়নি। বাংলাদেশ দল পুনেতে রওনা দেবে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 2টায়। চেন্নাই থেকে পুনেতে কোনো সরাসরি ফ্লাইট নেই, দিল্লি কিংবা ব্যাঙ্গালোরে ট্রানজিট নিয়ে যেতে হয়, যেটা কিন্তু দীর্ঘ একটা পরিক্রমা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টাও লেগে থাকে। তবে বাংলাদেশ দল এবং ভারতীয় দল বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে যাবে, তারা সরাসরি পৌঁছে যাবেন কানপুরে। বাংলাদেশ দল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। একটা বিষয় কিন্তু বিশ্লেষণের দাবি রাখে যে আমাদের সহকর্মী হাসিনুর রহমান একটা মনোরম পার্কে থেকে প্রতিবেদনটা করছিলেন। এখন এরকম একটা মনোরম পার্কে হাসিনুর রহমান একা একা কি আসলে খুব বেশি মনোরম পরিবেশ উপভোগ করতে পেরেছেন? ব্যাপারটা কিন্তু একটা অনেক বড় বিশ্লেষণের দাবি রাখে, তাই না? মানে আমার কাছে মনে হয় কি যে এটা না ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। মনে করো যে কেউ হয়তো বা একাই ঘুরতে পছন্দ করে, যেমন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একা ঘুরতে পছন্দ করো না পার্কটাকে। তুমি কি মানে এরকম মনোরম পার্কে একা ঘুরতে পছন্দ করো? আমার কথা থেকে হচ্ছে না, তোমার কথা হচ্ছে হাসিনুর। আচ্ছা, যাই হোক, আমি সেই প্রসঙ্গে না যে আসলে আজকের দিনটা তো খেলা নিয়ে বিশ্লেষণ করার কথা ছিল, যেহেতু বাংলাদেশের কল্যাণে আমরা আসলে সুযোগ পেলাম একটু অন্য বিষয় নিয়ে বিশ্লেষণ করার। তবে মনোরম পার্কে তুমি একা যাও কিংবা কাউকে সঙ্গে নিয়ে যাও না কেন, নিরাপত্তা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ক্রিকেট মাঠের নিরাপত্তাটাও নিশ্চিত করতে হয় এবং সেই কারণে সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা হয়। 2 ম্যাচের টেস্ট সিরিজের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বাংলাদেশে এসেছে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল। রোববার চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে, সোমবার তারা এসেছে হোম অফ ক্রিকেট মিরপুরে। সেই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা মহড়াও দিয়েছেন। সাউথ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিয়ানের সঙ্গে মহড়া পরিদর্শন করেছেন ক্রিকেট অপস ইনচার্জ শারিয়ান নাফিস। প্রতিনিধি দল নিরাপত্তা আয়োজনে খুশি বলে মনে করছেন নাফিস। কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে
আনফর্চুনেটলি আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারিনি। এই কারণে তাদের একটু কনসার্ন ছিল যে দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কিভাবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা সাজিয়েছি এটা তারা দেখতে এসেছিল। সাউথ আফ্রিকা থেকে এর আগে কোনো সময় কোনো প্রতিনিধি দল আসেনি, কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে পারিনি, এই জন্য তারা আবার নতুনভাবে ওভারঅল আমাদের অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পেস বোলিং কোচ তারেক আজিজের অধীনে ইয়র্কার প্র্যাকটিস করেছেন মোস্তাফিজুর রহমানরা। এই প্র্যাকটিসে তারেক ব্যবহার করেছেন বিশেষ টায়ার মেথড। অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচ থাকাকালীন নিয়মিত ইয়র্কার অনুশীলনে টায়ার ব্যবহার করতেন। আবারও সেই দৃশ্যের মঞ্চায়ন হলো। মানুষ চলে যায়, থেকে যায় কর্ম। অ্যালান ডোনাল্ড চলে গেছেন, রেখে গেছেন তার কোচিং স্টাইল, থেকে গেছে তার টায়ার থেরাপি। ডোনাল্ড যেন না থেকেও আছেন। বাংলাদেশে তার বছর দেড়েকের মেয়াদে ডোনাল্ড নিয়মিতই টায়ার ব্যবহার করে মোস্তাফিজুর রহমানদের ইয়র্কার অনুশীলন করাতেন। ভারত সিরিজের আগে টি-20 দলের ক্যাম্পেও একই মেথড অ্যাপ্লাই করলেন পেস বোলিং কোচ তারেক আজিজ। সোমবার মুস্তাফিজুর রহমানদের অনুশীলন ততক্ষণে প্রায় শেষ। হুট করেই হোম আপ ক্রিকেটের সেন্টার উইকেটে তারেক আজিজ একটা কাটা টায়ার নিয়ে হাজির। এরপর সেখানেই প্রায় আধ ঘন্টা ধরে চলল ইয়র্কার ঝালাইয়ের অনুশীলন। টি-20 ক্রিকেটে পেসারদের অনেক বড় অস্ত্র ইয়র্কার, বিশেষ করে স্লগ ওভারে। মালিঙ্গা থেকে শুরু করে হালের স্টার্ক, বুমরা অন্যান্য স্কিলের পাশাপাশি নিখুঁত ইয়র্কার দিয়েই তারা নিজেদের একটা আলাদা জায়গা বানিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে হারাতে হলে মুস্তাফিজ শরীফুলদের স্লগ ওভারেও ভালো করতে হবে, আর স্লগে ভালো করতে ইয়র্কারও হতে হবে পিন পয়েন্ট। এই অনুশীলন সেক্ষেত্রে তাদের সাহায্যই করবে। সব মিলিয়ে 6 জন পেসারকে নিয়ে এই অনুশীলন পর্ব চলেছে। মোস্তাফিজ, সাকিব, শরীফুলের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যের পাশাপাশি রাজা, মারুফ, রিপনের মতো এইচপি মাতানো পেসাররাও ছিলেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এএফসি অনূর্ধ্ব 20 বাছাই পর্বের প্রসঙ্গ। শেষ মুহূর্তে গোল হজম করে আবারও পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে মারুফুল হক শিষ্যরা। ভিয়েতনাম ম্যাচের 6ষ্ঠ মিনিটে লিড নেয় বাংলাদেশ। জিশানের ক্রসে পা ছুঁয়ে দলকে এগিয়ে দেন মিরাজুল ইসলাম। প্রথমার্ধের বাকি সময়ে আরও কিছু আক্রমণ তৈরি করলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়ানো যায়নি। উল্টো 75 মিনিটে পেনাল্টি থেকে গুয়ামকে সমতায় ফেরান সুনতারো সুজুকি। 87 মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। স্কোর লাইন 2-1 করেন বদলি ফরওয়ার্ড মইনুল ইসলাম। কিন্তু ম্যাচে যোগ করার সময় কার্টিস হারমনের গোলের সমতায় ফেরে গুয়াম। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে 4-0 গোলে হেরেছিল মারুফুল শিষ্যরা। আমরা যেভাবে স্টার্ট করেছিলাম এবং আর্লি গোল হওয়ার পর আমি যেটা দেখেছি এবং যেটা বুঝেছি সেটা হলো প্লেয়াররা তারা ইন্ডিভিজুয়াল খেলা বেশি মনোযোগী হয়েছিল এবং তাদের খুব ইজি নিয়েছিল। এটাই আসলে ম্যাচের কাল হয়েছে। ফুটবল টিম গেম, এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। দুবার আগানোর পরে আবার তাদের যেহেতু সেকেন্ড গোলটা আমরা করার পর আবার তাদের মনোযোগ সংযোগের প্রবলেম, এটাই আসলে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি আরও একটি স্পিনার নিতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। সেক্ষেত্রে তাইজুল ইসলাম ভালো বিকল্প হতে পারেন বলে মন্তব্য করেছেন এই ধারাভাষ্যকার। টাইগাররা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক নয় তাদের পারফরমেন্স। সাকিব, মুশফিকদের মতো ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার পাশাপাশি মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দেন মঞ্জরেকর। রাওয়ালপিন্ডির সুখস্মৃতি নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশের অর্জন অনুপ্রেরণা ছিল টাইগারদের জন্য। তবে ভারতের সিরিজের প্রথম টেস্টেই হোঁচট খেল হাথুরু সিংহের শিষ্যরা। 3 পেসার খেলিয়েও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল। রানের বিচারে 280 রানের হার ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের হারের রেকর্ড টাইগারদের। বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি নাজমুল শান্তর দলকে। এমন পরিস্থিতি থেকে উঠে আসতে কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। সাকিব, মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম টাইগারদের বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন এই সাবেক ভারতীয় ব্যাটার। টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের। রোহিত, বিরাটদের আটকাতে 3 পেসার খেলানোটা আদর্শ মনে হচ্ছে না।
গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে, সেক্ষেত্রে 2 পেসারই যথেষ্ট। আমার মনে হয় তাইজুলের একাদশে ফেরা উচিত। দীর্ঘদিন ধরে টেস্ট খেললেও এখনও ধারাবাহিক নয় টাইগারদের পারফরম্যান্স। ব্যাটে বলে এর প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই তো উন্নতির জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন সঞ্জয় মাঞ্জরেকার। সাকিব মুশফিকরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, তাদের কাছ থেকে প্রত্যাশাটাও বেশি থাকে স্বাভাবিক। বড় দলগুলোর সাথে খেলার সময় তাদের আরও মানসিকভাবে শক্ত হওয়া দরকার। লিটন দাসদেরও দায়িত্ব নিতে হবে। তবে পেস ইউনিট আলো ছড়ালেও স্পিনেও ধারাবাহিকতা প্রয়োজন। টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দেন মাঞ্জরেকার। সেই সাথে মানসিক শক্তি বাড়াতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন এই ধারাভাষ্যকার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মিড উইকেটে ফিল্ডার লাগবে, এখানে একজন ফিল্ডার দাও। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে নাজমুল শান্তকে এভাবেই ইনস্ট্রাকশন দিয়েছিলেন ব্যাটার ঋষভ পান্ট। সেই অনুযায়ী ফিল্ডারও সাজিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় নেট পাড়ায়। কেন করেছিলেন এমনটা, উত্তর জানালেন ঋষভ নিজেই। স্পিরিট অফ ক্রিকেটকে তুলে ধরতেই এমন কাজ তার। এই যে এই দিকটায় এখানে একজন ফিল্ডার দাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নাজমুল শান্তকে এভাবেই ফিল্ডিং সাজানোর কথা বলছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ট। তার কথা অনুযায়ী ফাঁকা জায়গায় ফিল্ডার দাঁড় করিয়েছেন শান্ত। এই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয় এই ছোট্ট ক্লিপ। প্রশ্ন জেগেছে কেন এমনটা করেছিলেন পান্ট। ম্যাচ শেষে ধারাভাষ্যকার সাবা করিম তার কাছে মজা করেই জানতে চান ওই মুহূর্তে কে ক্যাপ্টেন ছিল, নাজমুল শান্ত নাকি ঋষভ পান্ট। তিনিও হেসেই দিয়েছেন তার জবাব। ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এই নিয়ে প্রায়ই অজয় ভাইয়ের সাথে আমার কথা হয়, সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। আসলে সেদিন ওখানে কোনো ফিল্ডার ছিল না, এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল, সে কারণেই মিড উইকেটে একজন ফিল্ডার দিতে বলেছিলাম। মূলত পেসার তাসকিন আহমেদ যখন বোলিং আক্রমণে এসেছিলেন সেই সময় এমন ঘটনা ঘটিয়েছেন পান্ট। তাসকিনকেও বেশ সতর্ক দেখা গেছে ফিল্ডিং সেটআপের সময়। সে সময় অফ সাইডে একই সাথে দাঁড়িয়েছিলেন 2 ফিল্ডার। সে কারণেই হাত দিয়ে ইশারা করে মিড উইকেটে একজন ফিল্ডার দাঁড় করাতে বলেছিলেন ঋষভ। এদিন প্রতিপক্ষকে ফিল্ডিং নিয়ে গাইডলাইন দিলেও ব্যাটিং করে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। খেলেছেন 109 রানের দুর্দান্ত এক ইনিংস। 632 দিন পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে তার শতকের সংখ্যা 6। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।